শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব। আমি সরকারকে বলার আগে শুধু আপনাদেরকে ঘটনাটা বলতে চাই। গত শুক্রবার আমাকে ইমন নামে একজন ছেলে, যে মডেল কোঅর্ডিনেটর, সে আমাকে বলল যে আপু আসিয়ান গ্রুপের একটা, আসিয়ান গ্রুপ না, আশিয়ান সিটির একটা, মানে দেখেন আমি তাদের নামও জানি না, আশিয়ান সিটির একটা, তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়। আমার এরকম বিভিন্ন ব্র্যান্ডের সাথে এন্ডোর্সমেন্ট আছে। তো আমি বললাম ঠিক আছে ইমন, বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব। আমার সিনেমা গত ঈদে হিট গেছে, আমি আমার পাইপলাইনে 5টা সিনেমা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। তো অহংকার থেকে বলতেছি না, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না, আমি কনফিডেন্ট অনেক, সেই জায়গা থেকে বলছি। তো আমি বললাম যে ইমন 20 লাখ টাকার কথা বলো। ইমন বললো আপু 20 লাখ টাকা না, হয়তো 15-16 লাখ টাকায় দিতে পারবো। আমি বললাম তাহলে 16 লাখ বলো, আমি 15 লাখ নিবো, তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিস দিয়ে দিব। বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম ইমন তাহলে এক কাজ করো, আমার বাসার পাশে শেরাটন আছে, ওনাকে শেরাটনে আসতে বলো, আমরা মিটিং করবো শেরাটনে রুফটপে বসে। বলে না আপু, উনি ওনার অনেক ঝামেলা চলতেছে, আওয়ামী লীগ বিএনপি যাওয়ার পর থেকে অনেক ঝামেলা, ওনাকে ডিজিএফআই খুঁজতেছে, আর্মি খুঁজতেছে, এই কারণে অনেক ঝামেলা চলতেছে, উনি বাসা থেকে বেরোতে পারবে না, ওনার হসপিটালে যেতে হবে। আমি বললাম হসপিটাল কোথায়? বলে 300 ফিটের ভিতরে। আমি বলছি 300 ফিটের ভিতরে তো আমি যাবো না, এত দূরে তো আমি যাবো না। পরে সে বললো না আপু প্লিজ যেতে হবে, দরকার হয় তুমি আন্টিকে নিয়ে চলো। তা বললাম তাহলে একটা শর্ত, আমি আমার আম্মুকে নিয়ে যাব। তখন আমি আমার গাড়ি নেইনি, আমি উবার দিয়ে গেলাম, উবার দিয়ে 300 ফিটে গেলাম। উবার দিয়ে 300 ফিটের ভিতরে একটা চিপার মধ্যে একটা পুরো আশিয়ান মেডিকেল করে রাখছে, যেখানে কোনো রোগী নাই, যেখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, যেখানে কিচ্ছু নাই। এবং সে এমন একটা সুড়ঙ্গ করে রাখছে যেখানে মনে করেন যে ঢুকতে গেলে করিডরে ফিঙ্গারপ্রিন্ট, হসপিটালের করিডরে ফিঙ্গারপ্রিন্ট লাগে। কোন হসপিটাল আমাকে বলেন আপনারা, কোন হসপিটালে লাগে ফিঙ্গারপ্রিন্ট ঢাকা শহরে? সে কে? এরপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি ইমনকে, আমার তখনই খটকা লাগছে। আমি বললাম ইমন এটা কি ফিঙ্গারপ্রিন্ট কেন? ইমন বলল যে আপু ওনাদের প্রাইভেসি আছে, ওনাকে যেহেতু ডিজিএফআই খুঁজতেছে, আর্মি খুঁজতেছে, তাই। আমি বললাম ইমন তুই আমাকে এরকম মানুষের কাছে কেন আনলি ভাই? পরে বলে আপু কথা বলে চলে যাবো, ভদ্র মানুষ না, উনি নামাজ কালাম পড়ছে, উনি ভদ্র মানুষ, ওনাকে সমস্যা নাই। তো আমি গেলাম, যাওয়ার পরে উনি আমাকে, আমার মাকে এবং ইমনকে পাশের রুমে বসতে দিলেন। আমার যেখানে আমি প্রাইভেসি ফিল করি না, আমি মানুষ সাথে নিয়ে যাই। এখানে 1-2 জন আমার ভাই ব্রাদার আছে, তারা জানে, আমি তাদেরকেও অনেক সময় ইনফর্ম করি যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। আমার ভাই আমার সাথে থাকে, আমার ফ্রেন্ড আমার সাথে থাকে, আমি কখনো বাইরে মুভ করি না। আমার কোনো রিউমার নাই, আপনারা কেউ বলতে পারবেন না আমার একটা রিউমার আছে। আপনারা এতগুলো মানুষ আছেন, আপনারা প্রত্যেকে মুসলমান, আমি শিওর, মুসলমান হন যে যেই ধর্মের হন, আমার কোনো রিউমার আপনারা কেউ বলতে পারবেন? আপনাদের হাতে আছে? এরপরে আমাকে বসতে দিল পাশের রুমে বসতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে চা কফি অফার করলো, খেলাম। খাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। তার রুমে ডেকে নেওয়ার পরে ততক্ষণে আমার আম্মুর হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসছে। এখন আম্মু চলে যাবে, আমি আমার ড্রাইভারকে কল করলাম যে এসে আম্মুকে নিয়ে যাও। ড্রাইভার এসে আম্মুকে নিয়ে গেল। আম্মুকে নিয়ে যাওয়ার পরে আমি আর ইমন ওখানে, আমি ওনাকে বললাম যে জি ভাইয়া সালাম দিয়ে, যেহেতু উনি এত লম্বা দাড়ি ওনার, যেই লোক বাংলায় কথা বলতে পারে না। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আমি সেই লোকের কাছে যাব, আমি বাংলায় লিখতে পারি না। আমার ক্লাস সম্পর্কে পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড, আপনারা বলে কি বলে না, আমার পোশাক আশাক 8-10টা নায়িকার সাথে মিলায় উনি মাথা নাড়াচ্ছে, উনি ভালো করে জানে। 8-10 জনের সাথে মিলায় দেখেন, সে বাংলায় কথা বলতে পারে না। তার ভাষা, মানে উনি যেই ভাষায় কথা বলে ওই ভাষায় আমি কথা বলতে পারতেছি না। আমি বসার পরে বললাম যে জি ভাইয়া, সালাম দিয়ে বললাম যে জি ভাইয়া বলেন। সে আমাকে হঠাৎ করে বলতেছে কি, তবে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম সরি আমি বুঝলাম না, আপনাকে তো আমি আজকে প্রথম দেখলাম, আপনি আমাকে 6 মাস ধরে খুঁজতেছেন মানে? বলে তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না? আমি তো আকাশ থেকে পড়লাম, সারা বাংলাদেশ জানে আমার হোম টাউন রংপুর, আমি উত্তরবঙ্গের। আমি বললাম আই ফ্রম রংপুর। বলে ইংলিশ, একটা মুখের ভাষা খারাপ করে বলছে, ইংলিশ বুঝতে পারছেন কি বলতে পারছে, ইংলিশ ইউজ করো না, সেটা সে খারাপ ভাষায় বলছে। আমি তখন ইমনের দিকে তাকাইলাম, ইমন মাথা নিচু করে আছে। আমাকে বলে
তুই আমার থেকে 7 লাখ টাকার পর্দা কিনা নাস নাই? আমি বললাম যে 7 লাখ টাকার পর্দা কিনে নিব? আমার বলে তুই মিরপুর থাকস না? তখন গেছে আমার মাথা ঘুরে, আমি তো বুঝে গেছি যে কাহিনী অন্য। It's been 6 years I'm living in বনানী, my house is in বনানী। আমি একটা গাড়ি মেনটেন করি, এমন গাড়ি যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না, হ্যাঁ, যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। And it's been 6 years I'm living in বনানী in one house। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন আমার সাথে এদিকে আসো। ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম ধরেনি, এটা ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সবকিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই আমি তো দোয়া পড়া শুরু করে দিছি, আমি তো শুধু দোয়া পড়তেছি। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন কি বলতেছে, বলে আপু তোমাকে আমি একটা সত্যি কথা বলি, জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল, ওই মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে 1.5 বছরে তার থেকে প্রায় 50-60 লাখ টাকা নামাইছে। জেবা টাকিয়া আমাকে নিয়ে যে পর্দা কিনছে গুলশান থেকে 7 লাখ টাকার, এবং জেবা টাকিয়া ম্যারিড, যে মেয়েটা জেবা টাকিয়া সে ম্যারিড। এবং তার হাজব্যান্ড যখন ব্যাক করছে তখন সে পুরা ক্লোজ করে দিছে, এইদিকে ক্লোজ করে দিয়ে টাকা পয়সা নিয়ে লোপাট। এ তো এখন জেবা টাকিয়াকে খুঁজে পাচ্ছে না, এখন জেবা টাকিয়া হয়তো বা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে, সে আমার ছবি দেখে ভাবছে জেবা টাকিয়া, এটা জেবা টাকিয়া। তো সে আমি জেবা টাকিয়া হই, আমি জেবা টাকিয়া না হই, আমি মেয়ে। এরপরে সে যেটা করলো, ইমনকে আমি বললাম ইমন এখন কি করব বল। ইমন আমাকে বলতেছে আপু আমরা তো এখানে ঢুকে পড়ছি, সব ফিঙ্গারপ্রিন্ট, বের হওয়ার কোনো উপায় নাই, ওনাকে ঠান্ডা মাথায় আমাদের এখান থেকে বের হইতে হবে। আমি বললাম আমার প্যানিক অ্যাটাক হচ্ছে ইমন, কিছু একটা করো। বলে যে ওনার সাথে ঠান্ডাভাবে কথা বলে আমি বের করার ব্যবস্থা করতেছি তোমাকে। তো আমি যে বসে বললাম, আমি কথা ঘুরাচ্ছি যে ভাইয়া আপনার ব্যবসা কেমন যাচ্ছে, কি যাচ্ছে, এটা সেটা কথা ঘুরাচ্ছি আমি। আমাকে হঠাৎ করে সে ইমনকে বলে এই ইমন না তুই বাইরে যা, ইমন না তুই বাইরে যা, এই তুই আমার বিয়ে করা বউ না? আমি বলছি যে কি, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডের লোকেরা এখানে আছে, আমাকে স্কট দিয়ে নিয়ে আসছে, আমার বয়ফ্রেন্ডের লোকরা বাইরে ওয়েট করতেছে, স্কট দিয়ে নিয়ে আসছে তারা আমাকে। কালকে রাতে থানায় তারাও আমার সাথে ছিল। আমাকে টাচ করতে পারবে না ওই আশিয়ানের নজরুল। আমি যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব, এইটুকু শুধু আমি বলে দিলাম। আমাকে ইমনকে বলতেছে এই ইমন না তুই বাইরে যা, তুমি তো একটা মেয়ে, তুমি শুনো আমার কথাগুলো। ইমনকে বলতেছে ইমন না তুই বাইরে যা। ইমন বের হয়ে গেছে। তারপরে সে দরজা লক করে দিছে, সব পুরা রুম লক, তার ফিঙ্গারপ্রিন্ট। এরপরে একটা সোফা রাখা, আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, ওই সোফায় যে বস। আমি বসছি, বসার পরে সে এভাবে বসা ছিল, তো সে নিচের থেকে 2 হাত দিয়ে 2টা রশি বের করছে, যে রশি দিয়ে ফাঁসি দেয়। বের করে বলে কি না এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের ফাঁসি দিছে, দেখছো সেই ফাঁসি জীবনে, এই রশি জীবনে। আমি বললাম আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না তোরে আদর করব। আমি বললাম যে আপনি আমার সাথে কি, আমি আপনাকে চিনি না, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি কেন এগুলো করতেছেন? পরে বলে ওইখানে বস, নাইলে ওই যে তলোয়ার দেখছোস আমি সৌদি থেকে কিনে আনছি, ওইটা দিয়ে তোর গলা নামাই দিব, 2 হাত নামাই দিব। আমার মাটির নিচে, আমার এখানে, আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুঁতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই, তোরে পুতলে কিচ্ছু যায় আসে না। ওই মুহূর্তে শুধু আমার মায়ের চেহারা আমার মনে আসছে, যে আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে? আই এম দ্য অনলি আর্নিং পার্সন ইন মাই ফ্যামিলি, এবং আমি একটা মেয়ে। এরপরে আমি ওনার কথা শুনে বসে গেলাম। উনি আসলো, এসে ওই একটা রশি দিয়ে আমার পা বাঁধলো, আমার পায়ে এখনো দাগ আছে, এই যে আমার পা এখনো খোলা, আমার পায়ে দাগ আছে। তারপরে সে আমার হাত বাঁধলো। আপনারা কি মানুষ শুনতেছেন আপনারা আমি কি বলতেছি? আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়। এরপরে আমি কি বলবো, এই যে ধরেন যে এইরকম 3-4টা মিলায়, এই 3-4টা মিলায় একটা মোটা লাঠি, কাঠের লাঠি সে বের করলো। বের করে ওইটা দিয়ে আমাকে ড্রিম করে এখানে মারলো। দাগ দেখছেন আপনারা আমার শরীরের?
জি দেখেছি, আগে দেখেছি। আপনারা দেখছেন কি আমার দাগ? আপনাদেরকে আবার দেখাই। সোশ্যাল মিডিয়াতে দেখেছি। দেখেছি। আচ্ছা আপু, এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের শেষ করতে হবে। আমাকে শেষ করতে দেন, আপনারা পরে কথা বলবেন। আগে ওনার মতো আপনারা পরে কথা বলবেন, আগে আমাকে শেষ করতে দেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন। এরপরে এই দেখেন, এই যে এখানে, এখানে, এই যে দেখেন এখানে আমি হাফ হাতা পরে আসতে পারি নাই। আর এইখানে, এখানে জখম হয়ে গেছে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মালিশ করে দিতেছে। আমার শরীরে ওই লাঠি দিয়ে 60টা মায়ের মারা হয়েছে। অ্যান্ড আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু পানি দেন। পরে বলে হ্যাঁ তোরা পানি দিব, দাঁড়া।